2 বছর পূর্তি হয়ে 3য় বর্ষে পদার্পণ করল। আজকে এই অনুষ্ঠান থেকে যারা শহীদ হয়েছেন মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। আমি শহীদদের পরিবারের উদ্দেশ্যে যে কথাটা প্রথমে আমি বলতে চাই যে তারা এই বাংলাদেশের যারা শহীদ হয়েছে তারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানদের পরিবারের প্রতি আমাদের সব সময় শ্রদ্ধাবোধ রয়েছে, তাদের ত্যাগের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রয়েছে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে বলতে চাই যে এই সরকার তাদের পরিবারের প্রতি বিশেষভাবে খেয়াল রাখছে। আমার সিটি কর্পোরেশনও খেয়াল রাখবে। আপনাদের বিপদে আপদে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সিটি কর্পোরেশন সবসময় আপনাদের পাশে থাকবে। আমি আজকে আপনাদেরকে একটা কথা ঘোষণা দিতে চাই, সেটা হলো যারা শহীদ হয়েছেন, শহীদের মা বাবা স্ত্রী চান এই 5টি ক্যাটাগরিতে যদি আমার কাছে আবেদন করেন, ইনশাল্লাহ আপনাদেরকে সিটি কর্পোরেশনের চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে করে সিটি কর্পোরেশনে যারা চাকরি করতে চান আর কি, কারণ এর মধ্যে অনেকে আছে চাকরি করতে চান না, যারা চান আমি ইনশাল্লাহ যে কয়জনই হোক আমি সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব, আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। আমি বলতে চাই যে আমাদের সরকার ক্ষমতা, আমাদের দায়িত্বটা অনেক বেশি। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম সাহেব রয়েছেন, আমরা রয়েছি প্রশাসকবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ। আমাদের আপনাদের ভালোর জন্য সরকারের কাছে যে সকল ভূমিকা আমাদের রাখা উচিত, সেই সকল ভূমিকা পালনের ক্ষেত্রে আমরা কোনো কার্পণ্য করব না। আপনারা সব সময় আমাদের যে কোনো অসুবিধার কথা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলি সমাধান করে আপনাদের সেই সমস্যা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। আমরা বলতে চাই যারা আহত হয়েছে, বিশেষ করে অতি আহত, কারণ আহত অনেক হয়েছেন, সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না। অতি আহত যারা হয়েছেন তাদের ক্ষেত্রে যদি সে পঙ্গুও হয় তার ক্ষেত্রেও আমরা এই সুযোগটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই জুলাই বিপ্লব দিবসে আমি এই জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমি শুধু সকলের কাছে আবেদন করব যে আমরা সবাই মিলে এই জুলাই বিপ্লবে শহীদদের পরিবারের পাশে থাকব এবং তাদের সকলের সাথে আমরা সকল বিষয়ে সাহায্য সহযোগিতা করব, এটাই আমাদের প্রত্যাশা। আমি একটা বিষয় সবসময় বলতে চাই যে নারায়ণগঞ্জে যারা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছি, আজকে এই অনুষ্ঠানে আসার পরে আমরা কিন্তু একটা বিষয় অনুধাবন করছি যে সবার মধ্যে একটা বিষয় কিন্তু এখানে কাজ করছে, সেটা হলো কি, যে জুলাই যারা আন্দোলন সংগ্রাম করেছে, জুলাই বিপ্লব সহযোগিতার ক্ষেত্রে যেই সকল রাজনৈতিক দল ভূমিকা পালন করেছে, সেই ভূমিকার ক্ষেত্রে যাতে তাদের যে ঐক্যবদ্ধ যে ইতিপূর্বে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের ফলাফল যাতে অন্য কেউ না নিতে পারে, সেই ব্যাপারে কিন্তু সবাই এক ঐক্যমত্য পোষণ করছে। কিন্তু আমরা একটা বিষয় জানি যে প্রত্যেক দলের মধ্যে এরকম কিছু ব্যক্তি থাকে, যেই ব্যক্তির কারণে হয়তো কিছু অশালীন বক্তব্য আসে। সেটার জন্য আমরা সব দলকে, পূর্ণ দলকে কিন্তু আমরা করতে চাই না, দোষী করতে চাই না। আপনারা একটা বিষয় দেখেন, আমরা কিন্তু এই বাংলাদেশে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। সেই নারীর অন্তর্ভুক্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। একটা সরকারি অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে জনাব তারেক রহমান একটা দৃষ্টান্ত, দেশের রাজনীতির একটা পরিবর্তন সাধন করতে চান। কারণ আওয়ামী লীগ যেই রাজনীতিটা করেছে
যেইভাবে করেছে সেইটাও যদি আমরা করি, তাহলে তো আওয়ামী লীগের সাথে আমাদের কোনো পার্থক্য রইল না। কারণ পরিবর্তনের জন্য কিন্তু এই জুলাই বিপ্লব হয়েছে, সেই পরিবর্তনটা কিন্তু সবার মধ্যে আনতে চেয়েছে। সেই ক্ষেত্রে একটা সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় বৃষ্টি নেমেছে, হেঁটে যাচ্ছিলেন, উনি তার স্ত্রীর মাথায় ছাতা ধরেছে। সেই ছাতা ধরাটা আসলে আমার মনে হয় একটা রাজনৈতিক দলের, সবাইকে আমি দোষী করব না, একজন ব্যক্তি উনি এরকম চরমভাবে উনি বিরোধিতা সমালোচনা করেছে, সেটা আসলে শিষ্টাচার বহির্ভূত। আসলে এই ইসের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে আমি মনে করি সারা বাংলাদেশের যে অর্ধেক নারী, সেই নারী সমাজকে উনি করেছে, অপমান করেছে। কারণ নারী সমাজকে মূল্যায়ন করার জন্যই কিন্তু তার স্ত্রীকে, আপনি নারী সমাজের জন্য কতটুকু কাজ করবেন সেটা আপনার ঘরেই প্রতিফলিত হবে। আপনার সংসারে আপনার স্ত্রীর প্রতি কী আচরণ করছেন, আপনার কন্যার প্রতি কী আচরণ করছেন, সেটাই কিন্তু আপনার জাতীয়ভাবে নারীর প্রতি বিষয়টা ফুটে উঠবে। সুতরাং আমাদের নেতা তারেক রহমান যে সকল ক্ষেত্রে, আপনি একটা বিষয় দেখেন যে আমরা তো দেখি নাই যে এনসিপির সব নেতারা এই ধরনের বক্তব্য দিচ্ছে, সুতরাং আমরা এনসিপির সকল নেতাকে কিন্তু করতে পারি। আমাদের দলের মধ্যে এই ধরনের কেউ থাকতে পারে, বা অন্য জামাত ইসলামীর মধ্যেও থাকতে পারে। সুতরাং আমরা আসেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যারা যেই দলের মধ্যে এই ধরনের বক্তব্য নিয়ে আসেন, কুরুচিপূর্ণ বক্তব্য নিয়ে আসেন, তাদেরকে আমরা নিবৃত্ত করি। রাজনীতিটাকে একটা যে পরিবর্তন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে জনগণ যে পরিবর্তনের দায়িত্ব আপনাদের আমাদের উপরে দিয়েছে, সেই দায়িত্বটা কিন্তু শুধু সরকারি দলের না। একইভাবে আমি মনে করি এই দায়িত্বের ক্ষেত্রে সরকারি দল যদি ডান চোখ হয়, বাম চোখটা কিন্তু বিরোধী দল। বিরোধী দল এখানে ছায়া মন্ত্রী পরিষদ গঠন করেছে, এটাকে আমরা আমাদের দল থেকে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে। কারণ এইটাই হলো গণতান্ত্রিক চর্চা। সেই গণতান্ত্রিক চর্চার মধ্যে থেকে সরকারি দলের সমালোচনা আপনারা করবেন, সেই সমালোচনাটা হবে গঠনমূলক। সেই সমালোচনাটা এরকম যাতে না হয়, যাতে করে শিষ্টাচার বহির্ভূত কোনো কার্যক্রম আমাদের মধ্যে চলে আসে, এবং সেইটার কারণে এই রাজনৈতিক একটা রেষারেষি ভাব বর্তমানে তৈরি হয়েছে। সেই ভাবটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের ফিরে না আসলে কিন্তু গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা জনগণ পোষণ করেছে, আপনাদেরকে বিরোধী দল হিসাবে দায়িত্ব দিয়েছে, আমাদেরকে সরকারি দল হিসাবে দায়িত্ব দিয়েছে। বিরোধী দল কিন্তু ফেলনা না, বিরোধী দলও কিন্তু সরকারের একটা পার্ট, সরকারের একটা পার্ট। কালকে আমি এক জায়গায় উচ্চ পর্যায়ে কয়েক জায়গায় আমি কথা বলেছি এই যে 4 আসনের উন্নয়ন নিয়ে, যে 4 আসনের যাতে কোনো উন্নয়ন বঞ্চিত না হয়, এই অনুদানগুলি, এই প্রজেক্টগুলি যাতে নারায়ণগঞ্জ 4 আসনে থাকে, সেখানে কিন্তু সেখান থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে এই ধরনের কোনো বৈষম্য শুধু 4 আসনের ক্ষেত্রে নয়, সারা বাংলাদেশের কোনো বিরোধী দলের আসনের ক্ষেত্রে সেটা কিন্তু পরিলক্ষিত হবে না, এই সরকার করবে না। প্রত্যেক জায়গায় সুষম উন্নয়নের মাধ্যমে এই দেশের যে গণতান্ত্রিক পরিবেশ, সেটাকে আমরা সুসংহত করার জন্য বিরোধী দলের যে স্পেস পাওয়া দরকার, সেই স্পেস আমরা দিতে চাই। কারণ আমি তো ভুলে যাই নাই যে সময় আমার বিএনপির নেতা ওই যে অধ্যাপক মামুন মাহমুদ বলেছে, এই যে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ, এই মাসুদুল ইসলাম রাজীব সহ, যে এই অ্যাডভোকেট আবুল কালাম এমপি মহোদয় সহ যাদেরকে যে সময় গ্রেপ্তার করে নিয়ে এসেছে, সকল গ্রেপ্তারের ক্ষেত্রে কিন্তু বিএনপির নেতাদের গ্রেপ্তারের ক্ষেত্রে যে ভূমিকা আমার ছিল, ওই জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের ক্ষেত্রেও কিন্তু সে একই ভূমিকা ছিল। আমি বলতে চাই, আমরা একসাথে বহুবার জেলে খাটিয়েছি, একসাথে কলাগুলি করে ঘুমিয়েছি। সেই দিনগুলিকে ভুলে যাওয়া সম্ভব? সেই দিনগুলিকে ভুলে যাওয়া সম্ভব না। সুতরাং আমাদেরকে সেই দিনগুলির কথা মনে রাখতে হবে। সেই দিনগুলির কথা আমরা সরকারি দল যেমন মনে রাখবো, বিরোধী দলকে সেই একইভাবে মনে রাখতে হবে, যাতে করে ওই ধরনের পরিবেশ আর বাংলাদেশে ফিরে না আসতে পারে। আমরা বলতে চাই,
আজকে ফ্যাসিস্টরা বাংলাদেশ বাদ, আমি শুধু নারায়ণগঞ্জ সম্পর্কে বলতে চাই, ফ্যাসিস্টরা নারায়ণগঞ্জকে এমন একটি শহরে পরিণত করেছিল। আমি তো ওই যে 2007 মার্ডারের পরে আমি মনে করি আমার মৃত্যু ওই সময় হয়ে গেছে, এখন আমার বোনাস লাইফ, আমি বোনাস লাইফ পালন করছি। বহুবার আমার জীবনের উপরে হামলা এসেছে, আজকে শরীরের মধ্যে কিন্তু গুলি আছে, কিন্তু সেটা আমি কোনো সময় প্রকাশ করি না। কিন্তু সেই বোনাস লাইফ নিয়ে আজকে বেঁচে আছে সে একমাত্র মহান আল্লাহর কৃপায়। সুতরাং এই যে কর্নেল জিয়া বহুবার আমাকে গুম করার চেষ্টা করেছে, একবার না শতবার চেষ্টা করেছে, আমাকে শত শত কোটি টাকার অফার দেওয়া হয়েছে 7 মার্ডার সম্পর্কে, আমাকে এক পা টলাতে পারে নাই। এরপরে আমার পরিবারের উপরে যে এই ধরনের হামলা হয়েছে কোনো সময় টলাতে পারে নাই। আমি বলতে চাই এখনো আমাদের যে নেতৃবৃন্দ সামনে বসে আছে আমি সহ, আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না, আমরা নারায়ণগঞ্জে ওই যে ফ্যাসিস্টরা যদি উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করে, সেটা আমি মনে করি আমাদের সরকারি দল, বিরোধী দল এবং যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এই বিপ্লবকে আমরা সাকসেস করেছি, তাদের সকলকে নিয়ে তাদের চরম দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আবার তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে পাশের একটি দেশ, সেই দেশে পাঠিয়ে দেব। আমি আপনাদেরকে বলতে চাই যে ইতিপূর্বে অনেক স্বাস্থ্যগত কারণে ভারতে চিকিৎসা করার জন্য আমাকে বহুবার বলা হয়েছে, কিন্তু আমি কোনোদিন ভারতে যাওয়ার জন্য আমি ভিসা নেই নাই বা করি নাই। এটা কারণ কি? এটা কারণ হলো এই ভারতীয় অধিপত্যবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই আমাদের গণতন্ত্র আমাদের মতো চলুক, ভারতীয় কোনো প্রেসক্রিপশন এই দেশে চলবে না। এই দেশের রাজনীতি এই দেশের মানুষের প্রেসক্রিপশনে চলবে, জনগণের প্রেসক্রিপশনে চলবে, জনগণে এই দেশের রাজনীতি নির্ধারণ করবে। আমি শুধু সরকারি দল এবং বিরোধী দলের যারা আছেন সবার প্রতি অনুরোধ যে আপনারা জনমতের প্রতি, জনগণের আকাঙ্ক্ষার প্রতি আপনারা শ্রদ্ধাবোধ করবেন। যেমন তারেক রহমানকে জনমত দিয়ে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে, ক্ষমতা না দায়িত্ব দিয়েছে, ঠিক একইভাবে জনগণ আপনাদেরকে বিরোধী দলের আসনে বসার জন্য দায়িত্ব দিয়েছে। বিরোধী দলও কিন্তু কম না। সুতরাং আমরা চাই সকলে মিলে এই নারায়ণগঞ্জকে ফেসিবাস মুক্ত রাখবো, আমরা এই নারায়ণগঞ্জকে একটি বসবাস মুক্ত নগরীতে পরিণত করব। এই নারায়ণগঞ্জে যাতে কোনো বিরোধী দল, কোনো সরকারি দল যাতে করে কোনো ডিফারেন্স সরকারি সেবা না পায়, সেটার আহ্বান প্রশাসনের প্রতি রইল। আমরা সবাই মিলে আমরা এই নারায়ণগঞ্জের যত প্রকার, আমার কথা হলো সরকারি দল, বিরোধী দল এবং যেই দলের মধ্যেই অন্যায়কারী থাকবে তাদেরকে আপনারা প্রশাসন ব্যবস্থা নেবেন, এতে আমাদের কোনো বক্তব্য থাকবে না। আরেকটা বিষয় হলো আপনাদেরকে বলতে চাই, সেটা হলো ইতিপূর্বে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা যে জুলাই যোদ্ধাদের হত্যার জন্য যে মামলাগুলি হয়েছে, আমি প্রশাসক, জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে ইতিপূর্বে বহুবার কথা বলেছি। আমি চাই এবং সেইভাবেই আমরা চেষ্টা করব যে অন্তত একটা মামলা নারায়ণগঞ্জে বিচারের শুরু হোক, এরপরে পর্যায়ক্রমে সেই মামলাগুলি বিচার করে ওই ফ্যাসিস্টবাদদেরকে চরম জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে একটু স্মরণ করায় দিতে চাই, সেটা হলো আমরা কিন্তু কাঁধে কাঁধ রেখেই এই জুলাই বিপ্লব করেছি। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল, বাংলাদেশ জামাতে ইসলামী ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি ছিল, জমিয়তে ইসলাম, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ছিলেন। সকল দলের কাছে আমাদের অনুরোধ, আসুন আমরা সবাই জনস্বার্থে, আমাদের সকল গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আমরা আমাদের যে কাদা ছুড়াছুরি, সেই কাদা ছুড়াছুরিকে ভুলে যাই। আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা দায়িত্ব নিলাম যে আমাদের দলের পক্ষ থেকে যদি কেউ এটা করে সেটা আমরা নিবৃত্ত করব। আপনারা আপনাদের দায়িত্ব নেবেন যাতে করে এখানে কোনো এই ধরনের আপনাদের দল থেকেও যাতে যারা এই ধরনের কাজ করবে তাদের আপনারা নিবৃত্ত করবেন।